যুদ্ধে ইউক্রেনের ক্ষতিপূরণে ইউরোপের উদ্যোগ। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, ট্রাম্প। 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের কলঙ্ক ঘোচালো ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করব তা হল ইউক্রেনের পুনর্গঠন এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায় ইউরোপের সাম্প্রতিক উদ্যোগ, যা বর্তমান ভূ-রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। আপনারা জানেন, দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে ইউক্রেনের অবকাঠামোগত যে বিশাল ক্ষতি হয়েছে তা পূরণ করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়, এবং বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রাথমিক হিসাব অনুযায়ী এই পুনর্গঠনের জন্য শত শত বিলিয়ন ডলারের প্রয়োজন হবে, যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা এখন আর শুধুমাত্র আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং তারা রাশিয়ার জব্দকৃত সম্পদ বা সেই সম্পদের লভ্যাংশ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার একটি আইনি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক অর্থনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। বিষয়টি আসলে বেশ জটিল, কারণ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ পশ্চিমা দেশগুলোতে আটকে আছে তা সরাসরি বাজেয়াপ্ত করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কতটা বৈধ তা নিয়ে অনেক দিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। কিন্তু ইউরোপ এখন চাইছে সেই আইনি বাধাগুলো কাটিয়ে এমন একটি মেকানিজম তৈরি করতে যাতে রাশিয়ার ওই আটকে থাকা অর্থের লভ্যাংশ বা মুনাফা ইউক্রেনের অস্ত্র কেনা এবং ধ্বংসপ্রাপ্ত শহরগুলো পুনর্নির্মাণে ব্যবহার করা যায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন ইউরোপ হঠাৎ করে এই বিষয়ে এত বেশি তোড়জোড় শুরু করল। এর প্রধান কারণ হল যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং পশ্চিমা করদাতাদের উপর আর্থিক চাপ কমানোর একটি কৌশলগত প্রয়োজনীয়তা। ইউরোপীয় নেতারা অনুধাবন করছেন যে নিজেদের পকেট থেকে অনির্দিষ্ট কাল ধরে সহায়তা পাঠানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তারা এখন আক্রমণকারীর অর্থেই ভুক্তভোগীর পুনর্বাসন এই নীতিটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকেও এর কঠোর প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে, এবং তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে তাদের সম্পদ স্পর্শ করা হলে তারাও পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করবে, যার ফলে একটি বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবুও ইউরোপের এই উদ্যোগ প্রমাণ করে যে তারা ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতিতে অটল, এবং তারা এমন একটি নজির স্থাপন করতে চায় যাতে ভবিষ্যতে কোনো দেশ অন্য কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর আগে অর্থনৈতিক পরিণতির কথা চিন্তা করে। এই পুরো প্রক্রিয়াটি কিভাবে বাস্তবায়ন হবে এবং এর ফলে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থায় মানুষের আস্থা কমবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সাধারণ সেন্টিমেন্ট হল যুদ্ধের দায়ভার রাশিয়াকেই নিতে হবে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়েছে। তাই ইউরোপের এই সিদ্ধান্ত যদি জ্বালানি বাজার বা মুদ্রাস্ফীতির উপর কোনো প্রভাব ফেলে তবে তা আমাদের জন্য ভাবার বিষয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন জব্দকৃত অর্থ দিয়ে ক্ষতিপূরণ দেওয়া সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসলে এই উদ্যোগ সফল হলে তা শুধু ইউক্রেন নয়, বরং আন্তর্জাতিক সংঘাত নিরসনের ক্ষেত্রে একটি নতুন মডেল হিসেবে কাজ করবে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। সংবাদের দ্বিতীয় অংশে আমরা নজর দেব ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ দাবির দিকে, যেখানে তিনি বলেছেন যে ইউক্রেন যুদ্ধবন্ধের চুক্তি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি, এবং তিনি ক্ষমতায় থাকলে এই সংঘাত চোখের পলকে সমাধান করতে পারবেন। ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝল তুলেছে, কারণ বর্তমান মার্কিন প্রশাসন যেখানে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ ভিন্ন, এবং তিনি বারবার দাবি করছেন যে তার সঙ্গে ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি উভয় নেতারই ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, যা তিনি কাজে লাগিয়ে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে চান। ট্রাম্পের এই দাবির পেছনে আসলে কী কৌশল কাজ করছে তা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত আমেরিকার আইসোলেশনিস্ট বা একলা চলনীতির দিকে ইঙ্গিত করছেন, এবং মার্কিন ভোটারদের বোঝাচ্ছেন যে ইউরোপের যুদ্ধে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা অপ্রয়োজনীয়। তিনি সম্ভবত এমন একটি চুক্তির কথা ভাবছেন যেখানে ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ডের দাবি ছাড়তে হতে পারে, অথবা ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হতে পারে, যা জেলেনস্কির জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে। কিন্তু ট্রাম্প মনে করেন কঠোর কূটনৈতিক চাপের মাধ্যমে উভয় পক্ষকে একটি সমঝোতায় আনা সম্ভব। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, আর তা হল রাশিয়া কি আদৌ এখন যুদ্ধ থামাতে আগ্রহী? সমরবিদরা বলছেন পুতিন বর্তমানে যুদ্ধের ময়দানে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন, তাই তিনি এখনই কোনো শর্ত সাপেক্ষ চুক্তিতে যাবেন কিনা তা নিয়ে
সংশয় রয়েছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা ট্রাম্পের এই মন্তব্যে কিছুটা শঙ্কিত, কারণ তারা মনে করেন ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা যদি ইউক্রেন থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তবে তা পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবুও সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ নিয়ে এক ধরনের ক্লান্তি বা ওয়ার ফ্যাটিক কাজ করছে এবং অনেকেই চাইছেন যত দ্রুত সম্ভব এই রক্তক্ষয় বন্ধ হোক, সে যে কোনো মূল্যে বা শর্তেই হোক না কেন। ট্রাম্প এই জনমতকেই তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং সোশ্যাল মিডিয়া ও জনসভায় তিনি নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই দাবি কি শুধুই নির্বাচনী প্রচারণার অংশ, নাকি আসলেই তার কাছে যুদ্ধ থামানোর কোনো জাদুকরী ফর্মুলা আছে? বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ ট্রাম্পের অতীতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার নজির আছে যা প্রচলিত কূটনৈতিক প্রথা ভেঙে দিয়েছিল। যদি সত্যিই এমন কোনো চুক্তি হয় তবে তা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির খবর নিয়ে আসবে, বিশেষ করে তেল ও গ্যাসের দাম কমার ক্ষেত্রে। তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে যে তাড়াহুড়ো করে করা কোনো চুক্তি ইউক্রেনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে। তবুও ট্রাম্পের এই বক্তব্য আশা এবং আশঙ্কা উভয়ই জাগিয়ে তুলেছে এবং আগামী দিনগুলোতে এই বিষয়টি মার্কিন নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরাও এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো খবর মিস না করেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং সামরিক সক্ষমতার একটি ঐতিহাসিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং এর সঙ্গে ১৯৬৭ সালের ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধের তুলনা। শিরোনামটি শুনলে হয়তো অনেকের মনে সেই ঐতিহাসিক যুদ্ধের কথা ভেসে ওঠে, যেখানে মাত্র ৬ দিনে ইসরায়েল একাধিক আরব দেশের সেনাবাহিনীকে পরাস্ত করে এক ধরনের সামরিক আধিপত্য বা মিথ তৈরি করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক কৌশল এবং তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর সমন্বিত আক্রমণ সেই পুরনো ধারণাকে চ্যালেঞ্জের মুঠে ফেলে দিয়েছে। সমরবিদরা মনে করছেন ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তির মাধ্যমে এমন এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের সূচনা করেছে, যেখানে প্রথাগত বিমান বাহিনী বা ট্যাঙ্কের চেয়ে রিমোট কন্ট্রোলড অস্ত্র এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছে। ১৯৬৭ সালে আরব বাহিনীগুলোর সমন্বয়হীনতা এবং প্রযুক্তির অভাব ছিল তাদের পরাজয়ের মূল কারণ, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ইরান গত কয়েক দশক ধরে নিজেদের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক নেটওয়ার্ক এমনভাবে গড়ে তুলেছে যা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থাকেও পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। এই ঘটনাটিকে বিশ্লেষকরা কলঙ্কমোচন হিসাবে অভিহিত করছেন, এই অর্থে যে আরব বা মুসলিম বিশ্বের কোনো দেশ যে ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি এবং ব্যাপক আকারে আঘাত হানতে পারে বা দীর্ঘমেয়াদী সংঘাতে তাদের ব্যস্ত রাখতে পারে, তা কয়েক দশক ধরে ছিল অকল্পনীয়। ইরান প্রমাণ করেছে যে যুদ্ধ এখন আর শুধু সম্মুখ সমরের বিষয় নয়, বরং এটি প্রযুক্তি, সাইবার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের এক জটিল সংমিশ্রণ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, এই সংঘাতের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানের এই সামরিক উত্থান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য একটি বার্তা যে শক্তির ভারসাম্য এখন আর একপাক্ষিক নেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন বাস্তবতা ইসরায়েলকে তাদের প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে, কারণ তারা বুঝতে পারছে যে শুধুমাত্র সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অন্যদিকে ইরান তাদের এই সক্ষমতাকে নিজেদের জাতীয় গর্ব এবং প্রতিরোধের প্রতীক হিসাবে প্রচার করছে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। আপনাদের কি মনে হয়, প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, নাকি এটি একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যাবে? বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ রয়েছে, কারণ এই সংঘাত ছড়িয়ে পড়লে তা বিশ্বব্যাপী তেলের বাজার এবং অর্থনীতির ওপর বড় আঘাত হানতে পারে। আমরা সবসময় চেষ্টা করি আবেগের ঊর্ধ্বে উঠে ঘটনার পেছনের আসল কারণ এবং প্রভাব আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।